হ্যালো বন্ধুরা, তাহলে আজকের বিষয় টেন্সের ইংলিশ স্ট্রাকচার। তাহলে বন্ধুরা চলুন আলোচনায় প্রবেশ করি। সর্বপ্রথম আমাদের জানতে হবে ইংলিশ বাক্যের সাধারণ গঠনটা কি। সাধারণ গঠন হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অর্থাৎ পৃথিবীর যে কোনো বাক্যেই, বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, যে কোনো বাক্যেই এই তিনটে জিনিস থাকবেই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অর্থাৎ আমরা যদি এই উদাহরণটার দিকে তাকাই, হি ইটস রাইস, এখানে হি সাবজেক্ট আর ভার্ব ইটস আর রাইস অবজেক্ট। তাহলে এটা হচ্ছে যে সাধারণ গঠন। তাহলে বন্ধুরা আসুন আমরা দেখি টেন্স অনুযায়ী এবার স্ট্রাকচারগুলো। আমরা আগেই বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ করা বা হওয়া বোঝাবে। তাহলে যেহেতু এটা সাধারণ, তাহলে তার গঠনটাও বাক্যের যে সাধারণ গঠন আছে বা স্ট্রাকচার, যে সাধারণ স্ট্রাকচারটা আছে সেটাই ফলো করবে। তাহলে ইনডিফিনিট যতগুলোই থাকুক, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, এই তিনও ইনডিফিনিটেই বাক্যের সাধারণ গঠনটা মেনে চলে। অর্থাৎ সেখানে অন্য কোনো বাড়তি ঝামেলা আসে না। তাহলে বন্ধুরা আসুন আমরা একটু দেখি প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন কি আমরা দেখতে পাচ্ছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। পাস্ট ইনডিফিনিটও সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ফিউচার ইনডিফিনিটও সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এখন যদি তিনোটার গঠনই সাধারণ গঠন হয়ে থাকে, তাহলে আমরা পার্থক্য কীভাবে করব, কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট এবং কোনটা ফিউচার। তো এটা পার্থক্য করার জন্য আমরা এই ভার্বের দিকে একটু তাকাবো। আমরা দেখতে পাচ্ছি যেটা প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা প্রেজেন্ট রূপ যেটা আছে সেটাই ব্যবহার হচ্ছে। তো সচরাচর যে রূপটা আছে ভার্বের, ইট, রিড, ওগুলোই ব্যবহার হয়েছে। আর পাস্টের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম যেটা ইট থেকে এইট, গো থেকে ওয়েন্ট, এই পাস্ট ফর্মটা ব্যবহার হয়েছে। আর ফিউচারের ক্ষেত্রে যেহেতু কোনো ফিউচারের রূপ নেই, সুতরাং যেখানেই ফিউচার থাকবে সেখানেই উইলটা ব্যবহার হবে। অর্থাৎ এটা ফিউচারের আলামত হিসেবে বলতে পারি আমরা। এখানে দেখেন ফিউচার ইনডিফিনিট হি উইল, এরপরে দেখেন ফিউচার কন্টিনিউয়াস হি উইল, এরপরে ফিউচার পারফেক্ট সেখানেও হি উইল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সেখানেও হি উইল। অর্থাৎ এই উইলটা ফিউচারের সাথে বাধ্যতামূলক। ফিউচার, সর্বমোট ফিউচার আপনার 4টা টেন্স আছে। এই 4টা টেন্সের ভিতরে যতই ফিউচার হোক না কেন, সবখানেই আপনার অবশ্যই উইল থাকবেই। অর্থাৎ এটা হচ্ছে যে এই ফিউচারের আলামত। তাহলে ফিউচারের আলামত দিয়ে আমরা বুঝতে পারবো এটা ফিউচারের জন্য। আর পাস্টের ভার্বটা দেখে আমরা বুঝতে পারবো এটা পাস্টের জন্য। আর প্রেজেন্ট তো প্রেজেন্ট রূপে ব্যবহার হয়েছে। এখানে একটা কথা, যে সাবজেক্টটা আছে ভার্বের হি, এটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার মানে কর্তা হচ্ছে যে একজন এবং সে তৃতীয় পুরুষ বা নাম পুরুষ। আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো সেটা কীভাবে চিনব, একদমই সোজা। হি, শি, ইট, নাম, ইট বা দিস একই কথা, হি, শি, ইট, নাম। অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার কোনগুলো, হি, শি, ইট বা যে কোনো একটা নাম, রহিম, করিম বা বুক বা এই জাতীয় যে কোনো কিছুর নাম, সেটা থার্ড পার্সন সিঙ্গুলার যাবে। এবং হি, শি, ইট, দিস এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার। যদি সাবজেক্টটা এগুলোর মধ্য থেকে হয় হি, শি, ইট, তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট, অন্য কোনো ইনডিফিনিটে নয়, অন্য কোনো টেন্সের মধ্যে নয়, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে একটা এস বা ইএস যুক্ত হবে। তাহলে বন্ধুরা আমরা ইনডিফিনিটের 3টা স্ট্রাকচার শেষ হয়ে গেছে। অর্থাৎ ইনডিফিনিট যত আছে সবগুলোই সাধারণ, যেহেতু তার অর্থ সাধারণ, তাহলে তার স্ট্রাকচারও সাধারণ। শুধুমাত্র প্রেজেন্টের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার হলে এস যুক্ত হয়, আর পাস্টের ক্ষেত্রে ভার্বটা পারফর্ম হয়, আর ফিউচারের ক্ষেত্রে এই ভার্বের সাবজেক্টের সাথে একটা উইল আলামত হিসেবে বসে। আর যেটা বাক্যের গঠন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটাই হয়। তাহলে আমাদেরকে আর শিখতে হবে না সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরকম কোনো শেখার দরকার নাই। যে বাক্যের সাধারণ গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেটা আছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটাই মেনে চলে ইনডিফিনিট। যেহেতু ইনডিফিনিট সাধারণ, তাহলে সে সাধারণ গঠন মেনে চলবে। এরপরে কন্টিনিউয়াসের মধ্যে যেখানেই আমরা কন্টিনিউয়াস শব্দটা দেখতে পাই, সেখানেই দেখতে পাচ্ছি যে আইএনজি, অর্থাৎ আইএনজি থাকতে আছেই। তো কন্টিনিউয়াস মানে আমরা আইএনজি বুঝবো। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কিন্তু ভার্বটা হবে আইএনজি ফর্মের। তাহলে যত কন্টিনিউয়াস আছে সবগুলোতে আইএনজি হচ্ছে। এক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াস মানেই ভার্বের আইএনজি হবে। এবং এই কন্টিনিউয়াস তারা একটু নবাব টাইপসের, অর্থাৎ তারা আমাদের লোকাল রাজনৈতিক টাইপসের। তারা নেতা খেতারা যখন হাঁটে, তখন তারা সাথে সাথে কিছু তাদের লোকবল বা তাদের পাতি নেতা বা চেলাফেলা বললে তাদেরকে নিয়ে হাঁটে। তো এই যে
নবাবজাদা বা কন্টিনিউয়াস আইএনজি যুক্ত, সে অবশ্যই তার সাথে অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ আমরা যদি বলি এম ইজ আর, ওয়াজ আর, বি, এগুলোকে নিয়ে সে আসবে। অর্থাৎ আইএনজি হলেই সেখানে ভার্বের আগে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার হবে। তাহলে একদমই সোজা যে কন্টিনিউয়াস মানেই ভার্বের আইএনজি ফর্ম এবং তার সাথে কিছু ছেলেফেলা থাকবে, অর্থাৎ কিছু অক্সিলিয়ারি ভার্ব থাকবে। আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হলো হি, এই যে এম ইজ আর থেকে ইজ ইটিং রাইস, আর পাস্ট কন্টিনিউয়াস হি ওয়াজ ইটিং রাইস। ফিউচার কন্টিনিউয়াস হি উইল, এটা তো আছেই ফিউচার আলামত, হি উইল বি ইটিং রাইস। অর্থাৎ এখানে এম ইজ আর যেহেতু হয়ে গেছে, ওয়াজ আরও হয়ে গেছে, এখন আর বাকি আছে শুধুমাত্র বি, অর্থাৎ এগুলোকে বি ভার্ব বলা হয়, সেজন্য এখানে অক্সিলিয়ারি ভার্ব বি ভার্ব, এটা বি ব্যবহার হয়েছে। এখানে একটি কথা আমি আবারও বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের রূপ হচ্ছে যে ভার্বটা আইএনজি হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক আছে, ভার্বটা আইএনজি হবে এবং তার সাথে অক্সিলিয়ারি ভার্ব হবে তার পূর্বে। এখন অক্সিলিয়ারি ভার্ব ব্যবহারের ক্ষেত্রে এখানে যেহেতু তিনটা ভার্ব দেখতেছি আমরা প্রেজেন্টের মধ্যে, আমি যার কোনটা কার জন্য হবে, ওই একই কথা যে হি সি হলে ইজ হবে, আর আই হলে এম হবে, ইউ দে উই হলে আর হবে। আবার বলছি, হি সি হলে ইজ, আর আই হলে এম, আর ইউ দে উই হলে আর। তাহলে বন্ধুরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ, আর পাস্ট কন্টিনিউয়াস ভার্বের আইএনজি হবে, এই যেহেতু এটা পাস্ট সেজন্য ওই বিভার্বগুলোর এম ইজ আর এরও পাস্ট রূপটা হবে ওয়াজ ওয়ার। তো ওয়াজ কার জন্য, হি আর শির জন্য হবে ওয়াজ, হি সি ইট নাম ওয়াজ, আর ইউ উই দে এগুলোর জন্য ওয়ার। একদমই সোজা। অর্থাৎ এখানে যদি ইউ দে উই এগুলো থাকতো তাহলে ওয়ার হতো। এরপরে ফিউচার কন্টিনিউয়াস হি উইল, আর এখানে বি ইটিং রাইস। তাহলে বন্ধুরা 6টা সেন্ট শেষ। এরপরে আসেন পারফেক্টে। এখন আমরা একটু আগে বলছি কন্টিনিউয়াস সে হচ্ছে নবাবজাদা, সে অবশ্যই তার সে ভার্বকে আইএনজি করে এবং তার পূর্বে অক্সিলিয়ারি ভার্বকে চাহিদা করে। এবং পারফেক্টও যেখানে আমরা পারফেক্ট দেখব সেখানেও সে ভার্বকে 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করে ফেলে। তাহলে হি ইটেন রাইস, হি ইটেন রাইস, এবং সেও যেহেতু নবাবজাদা, অর্থাৎ এরা যদি আওয়ামী লীগের নেতাপাতা হয়, এরা হচ্ছে বিএনপির নেতাপাতা, অর্থাৎ সেও ভার্বকে থার্ড পার্সন পাস্ট পার্টিসিপল রূপ করে দিবে। এবং তাদের সাথেও কিছু পাতি নেতা বা চেলাপেলা বা অক্সিলিয়ারি ভার্ব অবশ্যই থাকবে। তাহলে একদম সোজা যত পারফেক্ট আমরা দেখব সেখানে অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে ভার্বটা এবং তার আগে অক্সিলিয়ারি ভার্ব থাকবে। এখন যেহেতু বিএনপির নেতাপাতা, তাহলে তার অক্সিলিয়ারি ভার্বগুলো আরেক ধরনের, যেহেতু এখানে আওয়ামী লীগ তার অক্সিলিয়ারি ভার্বগুলো আরেক ধরনের। একদম সোজা, এগুলো বোঝার সুবিধার জন্য বলতেছি। অর্থাৎ কন্টিনিউয়াসের চাহিদা ভার্বকে আইএনজি করবে এবং তার শুরুতে বি ভার্বকে অক্সিলিয়ারি ভার্ব আনবে, আর পারফেক্টের চাহিদা হলো ভার্বকে পাস্ট পার্টিসিপল করবে এবং তার শুরুতে টু হ্যাভ ভার্বকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আনবে। একদম সোজা, আর কোনো স্ট্রাকচার নাই। অর্থাৎ বাক্যের সাধারণ রূপটা থাকবে কিন্তু ভার্বটাকে এখানে পাস্ট পার্টিসিপল রূপ করবে এবং তার পূর্বে অক্সিলিয়ারি ভার্ব টু হ্যাভকে আনবে। তাহলে আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট হি ইটেন রাইস এবং এখানে অক্সিলিয়ারি ভার্ব হি হ্যাজ ইটেন রাইস। আর এখানে হ্যাজ বা হ্যাভ কোনটা হবে, সেটা হবে যে ওই হি আর শি ইট নাম এগুলোর জন্য হ্যাজ, আর আই ইউ দে হ্যাঁ উই এগুলোর জন্য হ্যাভ। তো হি শি ইট নাম সেগুলোর জন্য হ্যাজ, আর অন্যান্য যেগুলো আছে আই ইউ দে উই এগুলোর জন্য হ্যাভ অক্সিলিয়ারি ভার্বগুলো। তাহলে বন্ধুরা আমরা দেখতেছি প্রেজেন্টের মধ্যে হি হ্যাজ ইটেন রাইস, আর পাস্টের মধ্যে পাস্ট পারফেক্টের মধ্যে হি হ্যাড ইটেন রাইস। অর্থাৎ ভার্বকে পাস্ট পার্টিসিপল করবেই এবং তার পূর্বে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাভ ভার্বকে আনবে। তো এটা যেহেতু পাস্ট পারফেক্ট সেহেতু এটা হ্যাড আসছে। আর এখানে একটা সুবিধা আছে যে এখানে কোনো পরিবর্তন নাই, থার্ড পার্সন সিঙ্গুলার হোক প্লুরাল হোক যত পার্সেন্টই হোক না কেন হ্যাডই থাকবে। এই গেল হি হ্যাড ইটেন রাইস। এরপরে ওই বিফোর হি ওয়েন্ট, এটা নিয়ে একটু পরে আমরা আলোচনা করব। এরপরে আসেন ফিউচার পারফেক্ট, হি উইল, যেহেতু ফিউচার সেহেতু উইল থাকবে, হি উইল হ্যাভ ইটেন রাইস। এই হ্যাভ ভার্বটা এখানে প্রেজেন্ট রূপটা ব্যবহার হবে এখানে, আর এই পার্সন অনুযায়ী পরিবর্তন হবে না, হ্যাজ হ্যাভ কোনো কিছু হবে না, সবার জন্যই হ্যাভ হবে। হি হ্যাভ ইটেন রাইস। বিফোর হি গো, এই বিফোর এবং আফটার নিয়ে একটু পরেই আসছি আমরা। এরপরে আসেন
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে ব্যাপারগুলো আছে, তো এখানে দেখেন আমরা আগেই বলছিলাম যে কন্টিনিউয়াস হলো আইএনজি যুক্ত করবে, আর পারফেক্ট হলো সে ভার্বকে পাস্ট পার্টিসিপল বানাবে। তো এখানে যেহেতু পারফেক্টও রয়েছে এবং কন্টিনিউয়াসও রয়েছে, তাহলে সে কাকে মানে সে ভার্বকে কী করবে, কি আইএনজি কন্টিনিউয়াসের চাহিদা অনুযায়ী আইএনজি দিবে নাকি পারফেক্টের চাহিদা অনুযায়ী পাস্ট পার্টিসিপল বানাবে। এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা যাকে আওয়ামী লীগ বলছিলাম যে আইএনজির আওয়ামী লীগই জয়যুক্ত হয়েছে, অর্থাৎ ভার্বটা আইএনজি যুক্তই থাকছে। কিন্তু যেহেতু এই পারফেক্ট রয়েছে শব্দে, সে ভার্বকে কিছু করতে না পারলেও সে অক্সিলারি ভার্বের মধ্যে নিজের ক্ষমতা এখানে দেখাইছে, অর্থাৎ সে ভার্বটা আনছে, অক্সিলারি ভার্বটা আনছে টু হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাজ, এবং তার একটা প্রতিনিধি যে পাস্ট পার্টিসিপলের এই ভার্বের যে থার্ড পার্সন পাস্ট পার্টিসিপল হয় সেটার প্রতিনিধি বিন এনেছে। তাহলে একদম সোজা পারফেক্ট কন্টিনিউয়াস যে সমস্ত টেন্সগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই ভার্বটা হবে, যেহেতু কন্টিনিউয়াস সেহেতু আইএনজি হবে, অর্থাৎ পারফেক্ট এখানে তার নামের সাথে সুবিচার করতে পারেনি, কন্টিনিউয়াসই জয় হয়েছে, তো আইএনজি হবে, বাট অক্সিলারি ভার্বগুলো হবে পারফেক্টের। তাহলে হ্যাজ বিন আর ওই অক্সিলারি ভার্বগুলো পারফেক্টের হ্যাজ হ্যাড আসছে, এবং ওই পারফেক্টের একটা প্রতিনিধি বিন এসেছে। তাহলে একদম সোজা হি হ্যাজ বিন ইটিং রাইস, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হি হ্যাড বিন ইটিং রাইস, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হি উইল হ্যাভ বিন ইটিং রাইস। তাহলে আমরা বুঝতে পারছি যে এই গঠনগুলো খুবই সহজ। এখানে একটি কথা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে হি হ্যাজ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, যদি আমরা এখানে সিন্স শব্দটা ব্যবহার হবে, যেহেতু অতীতের একটা কথা উল্লেখ থাকতে হবে সিন্স মর্নিং, আর যদি সিন্স ব্যবহার করি তাহলে সময় কখন শুরু হয়েছে সেটা, সিন্স 6 AM, সিন্স মর্নিং, সিন্স মানে অর্থাৎ আমার কাজটা যখন থেকে শুরু হয়েছে সেই শুরুর সময়টা। আর যদি আমি ফর ব্যবহার করি তাহলে আমার কাজটা কতক্ষণ যাবত হয়েছে, টোটাল অফ টাইম, তো ডিউরিং সময় টোটালটা যদি ব্যবহার হয়, যেমন 3 আওয়ার্স, আমার কখন শুরু হয়েছে সেটা বলে নাই, বাট কত সময় আমি কাজটা করছি সেটা ব্যবহার হয়েছে, সেক্ষেত্রে হবে ফর। তাহলে সিন্স হবে কত সময় ব্যবহার করছি সেটা উল্লেখ নাই, বাট কাজের শুরুটা আছে, সেখান থেকে আমরা বুঝবো এখানে সিন্স হবে। আর যদি না কখন শুরু হয়েছে সেটা বলে নাই, বাট কতক্ষণ যাবত করছি সেটা বলছে, তাহলে হবে ফর। একদমই সোজা সিন্স এবং ফর। আর একটা ব্যাপার যে বিফোর এবং আফটার, এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যে পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা এই বিফোর এবং আফটার একটু প্যাচ লেগে যায়। তাহলে আমরা শুধুমাত্র স্ট্রাকচারের ক্ষেত্রে বিফোরের আগের অংশটাই পারফেক্ট বানাবো, একদম সোজা। বিফোর শব্দের অর্থ যেহেতু আগে, সুতরাং বিফোরের আগের অংশটাকেই পাস্ট পারফেক্ট দিয়ে দিব, একদম মুখস্থ। ইংলিশ স্ট্রাকচারের ক্ষেত্রে, শুধুমাত্র ইংলিশ স্ট্রাকচারের ক্ষেত্রে বিফোরের আগের অংশটাই পাস্ট পারফেক্ট হবে, এবং আফটার যুক্ত বাক্যের মধ্যে আফটারের পরের অংশটাই পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ আফটার অর্থ যেহেতু পরে, সুতরাং আফটারের পরের অংশটাই পাস্ট পারফেক্ট হবে। তাহলে বন্ধুরা, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে অর্থগতভাবে বিফোর এবং আফটার এগুলো আমরা দেখবো না, দেখবো যে অর্থগতভাবে কোন বাক্যটা আগে হয়েছে। অর্থাৎ আমাকে যদি একটা বাক্য বলে, সেক্ষেত্রে আমাকে বলা হলো যে এটাকে ইংলিশে করেন, তাহলে আমি তো এখানে কোনো বিফোর আগে আমি তো ইংলিশে লেখা দেখবো না, কোনটা বিফোর আর কোনটা আফটার সেটা তো লেখা থাকবে না, বাক্যে বাংলা থাকবে। সেক্ষেত্রে আমাকে কোনটাকে আমি পারফেক্ট বানাবো সেটা সম্পূর্ণটাই ডিপেন্ড করবে অর্থগতভাবে কোন কাজটা আগে হয়েছে। সেক্ষেত্রে বিফোর আর আফটার আমরা দেখবো না, কোন কাজটা আগে হয়েছে সেটাই আমাদেরকে দেখতে হবে। আর যদি ইংলিশে দেওয়া থাকে বাক্য, সেক্ষেত্রে আমাদেরকে নির্ণয় করতে বলা হয় যে কোন বাক্যটাকে আমি পারফেক্ট করব, সেক্ষেত্রে আমি বিফোরের আগের অংশটাকে পারফেক্ট বানাবো এবং আফটারের পরের অংশটাকে পারফেক্ট বানাবো। এটা হলো কথা। এখানে আমরা বিফোরের অনেক উদাহরণ দেখতেছি, যে হি হ্যাড ইটেন রাইস বিফোর হি ওয়েন্ট, অর্থাৎ এই দেখেন বিফোর, এই বিফোরের আগের অংশটাই কিন্তু পারফেক্ট, আর পরের অংশটা পাস্ট ইনডিফিনিট। এই ফিউচার পারফেক্টের মধ্যেও দেখেন হি উইল হ্যাভ ইটেন রাইস বিফোর হি গো, অর্থাৎ বিফোরের আগের অংশটাই পারফেক্ট, পরের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিটও ব্যবহার করা যায়। তাহলে বন্ধুরা, আফটারের উদাহরণ কি হবে? আফটারের উদাহরণ হবে, যদি আমি এখানে আফটার ব্যবহার করি তাহলে এই বাক্যটাকে আগে বলবো, হি
হি ওয়েন্ট আফটার হি হ্যাড বিন রাইস, অর্থাৎ যদি আমি আফটার ব্যবহার করি তাহলে তো আমাকে আফটারের পরের অংশটাকেই কি করতে হবে, পারফেক্ট বানাতে হবে। সেক্ষেত্রে আমাকে করতে হবে যে আমি এখানে লিখে দিচ্ছি হি ওয়েন্ট আফটার হি হ্যাড ইটেন রাইস, অর্থাৎ এখানে আফটার যুক্ত বাক্য যেহেতু সেহেতু আগের অংশ পারফেক্ট হয়নি, পরের অংশই পারফেক্ট হয়েছে। বাট অর্থগতভাবে কোন কাজটা আগে হয়েছে, আসলে এই কাজটাই আগে হয়েছে, সেজন্য এই বাক্যটাই পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা একদমই সোজা। এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হলো যে আমাদেরকে গঠন করতে বলা হয়নি, কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে এইখানে এই বাক্যটা আছে, এই বাক্যটা কোন টেন্স হবে সেটা বের করার জন্য। অর্থাৎ আমরা কোন আলামত দেখে বুঝবো যে এই বাক্যটাকে আমরা প্রেজেন্ট বলবো, প্রেজেন্ট ইনডিফিনিট বলবো না প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো, আলামত দেখে আমাদেরকে বলতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখানে একটু আলামত নিয়ে আলোচনা করি। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের আলামত যদি আমরা বলি তাহলে বাক্যের মধ্যে আমরা দেখব যে ওই বাক্যের মধ্যে নিশ্চয়ই এভরিডে বা অলওয়েজ বা সামটাইমস এই জাতীয় কোনো কথা আছে। এই জাতীয় শব্দ থাকলে আমরা বুঝে নেব এটা প্রেজেন্ট ইনডিফিনিট। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট বাক্যগুলো হয় সাধারণত অভ্যাসজনিত কারণ বা কোনো চিরন্তন সত্য এই জাতীয় কাজের জন্য প্রেজেন্ট ইনডিফিনিটটা ব্যবহার হয়। আর পাস্ট ইনডিফিনিট আমরা কীভাবে বের করব, যে অ্যাগো, লাস্ট, ইয়েস্টারডে বা অতীত সূচক কোনো টাইম উল্লেখ থাকলে সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে এটা এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট হবে। এরপরে ফিউচার কীভাবে হবে, বাক্যের মধ্যে উইল, শ্যাল বা টুমোরো এই জাতীয় কোনো শব্দ দেখলেই আমরা বুঝে নেব যে বাক্যটা ফিউচার ইনডিফিনিট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস কীভাবে বুঝবো, যে বাক্যের মধ্যে নাও থাকবে, নাও থাকলে আমরা বুঝে নেব যে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে বন্ধুরা আলামতের ব্যাপারে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে বাক্যের মধ্যে নাও ব্যবহার থাকবে, সে এখনও খাচ্ছে, ব্যবহার নাও হতে পারে, কিন্তু নাও থাকলে আমরা বুঝে নেব এই বাক্যটা অবশ্যই অবশ্যই কন্টিনিউয়াস হবে। এবং যদি পাস্ট কন্টিনিউয়াস কীভাবে বুঝবো, যে আমরা দেখব যে বাক্যের মধ্যে দেন থাকবে বা ডিউরিং থাকবে বা হোয়াইল থাকবে, এই জাতীয় জিনিসগুলো আমরা দেখলে আমরা বুঝবো যে এই বাক্যটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে। এবং ফিউচার কন্টিনিউয়াস কীভাবে বুঝবো, যে উইল বি দেখলে আমরা বুঝবো এই বাক্যটা ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে। এরপরে পারফেক্টের আলামত এই যে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি বা জাস্ট নাও, ইতিমধ্যে হয়েছে বা এইমাত্র হয়েছে এমন, বা ওই ভার্বের যদি আমরা পাস্ট পার্টিসিপাল রূপ দেখি বা হ্যাজ আলামত পাস্ট পার্টিসিপাল রূপ এবং হ্যাজ দেখলে আমরা হ্যাভ, হ্যাড এগুলো দেখলে আমরা বুঝে নেব যে এই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট। একই কথা পাস্ট পারফেক্টের ক্ষেত্রেও হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল রূপ দেখলে এইগুলোর মূলত তেমন কোনো আলামত নেই, দুটি কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটাই। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের এখানে আলামত আছে সিন্স, ফর, এগুলো দেখলে আমরা বুঝতে পারবো। আর ওইগুলোর ক্ষেত্রেও হ্যাড তেমন কোনো আলামত নেই। এখানে বিন একটা আলামত বলা যায়, যে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিনটা একটা বড় আলামত, বিন, এখানেও বিন। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে